আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না। বিষয়টি খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে কয়েকজন, বদনাম হয় সবার। এটা হতে দেয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সম্মানিত সুধীবৃন্দ, সরকারি কর্মকাণ্ডের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনা, সেবার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সাল থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করে আসছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই সময় প্রধানমন্ত্রী বলেন, শুদ্ধাচার কার্যক্রম বাড়াতে স্ব মন্ত্রণালয়ের একদম নিচ পর্যন্ত নজরদারি বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে খুব কম লোক, বদনাম হয় সবার। এটা হতে দেওয়া যাবে না। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। নিজেকে জনগণের সেবক হিসেবে চিন্তা করতে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আমি প্রধানমন্ত্রী না, আমি জাতির জনকের কন্যা, আমি দেশের সেবক, বাংলাদেশের মানুষের সেবক। এই সেবক হিসেবেই আমি নিজেকে চিনি, জানি এবং কাজ করি। স্ব মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। কোটার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধাবোধ করছে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগে থেকে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ধন্যবাদ জানাই। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ঢাকার বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এই অবস্থানে এসে যোগ দেন আন্দোলনকারীরা। দুপুরে ইডেন কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী শিক্ষার্থীরা বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে যৌক্তিক এই আন্দোলন থামানো যাবে না। এছাড়া দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, এখন আর কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই, তাই কোটা যৌক্তিক সংস্কার রাষ্ট্রকেই করতে হবে বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। সংসদে একটি জরুরিভাবে একটা আইন পাস করতে হবে, এটাই আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে দাবি। আগের কোটা ছিল 30%, আমরা চাচ্ছি কোটা থাকবে 5%, অনলি 5%, 5%-এর বেশি না। 5% বেশি থাকলে স্টুডেন্ট দাবি মানবে না। আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট চাই যে আমাদের কতদিনের মধ্যে এটা সংস্কার করা হবে, কতদিনের মধ্যে সংস্কার করা হবে না। আমি চাচ্ছি যে কোটা সংস্কার হোক। আমি চাচ্ছি বৈষম্য, আমার বাংলাদেশে বৈষম্য থাকবে না। চাকরি কি মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে নাকি রাজাকাররা পাবে? এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন নিয়ে আমরা আজকে এসেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের খবর জানতে এখন আমরা যাব আমাদের সহকর্মীদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ, আমরা জেনেছি যে ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের অবস্থান কোথায় আছে আপনার কাছ থেকে জানতে চাই। লিনা, প্রচণ্ড রোদ এবং গরম সব কিছুকে উপেক্ষা করে কিন্তু বেলা 12টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই রাজু ভাস্কর্যের পাদদেশে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে যারা আন্দোলন করে আসছিলেন তারা কিন্তু আজও এখানে অবস্থান নিয়েছে এবং বারবার স্লোগান দিচ্ছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং আশেপাশের বিভিন্ন কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন, এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা বলছেন কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই রাজু ভাস্কর্যের 3 দিক থেকে কিন্তু এখন গরমে রাস্তায় বসে আছেন, একটু আবার ছায়া পাওয়ার জন্য সাইডে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। মুখ্যত সবাই কিন্তু আন্দোলন ছেড়ে যাচ্ছেন এবং বলছেন যে আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের দাবি দেওয়া চলবে এবং আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। এবং কোনোভাবে ভয়ভীতি দেখে বা পুলিশকে দিয়ে এই আন্দোলন দমানো যাবে না, বারবার তারা এই জিনিসটা বলছে এবং আন্দোলনের যে আরো চাঙ্গা করছে সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে একটি মাইক নিয়ে বিভিন্ন হলে গিয়ে কিন্তু তারা একটি মাইক গিয়ে কিন্তু উদ্বুদ্ধ করছেন এবং অনেকে কিন্তু আসছেন। আমরা ইডেন কলেজ দেখেছি, ঢাকা কলেজ দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ হল, শামসুন্নাহার হল, রুকেয়া হল সহ হল সহ বিভিন্ন হল কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এখনো কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কয়টা পর্যন্ত আমাকে যেটা বলেছিলেন যে 2টা পর্যন্ত হয়তো তারা আন্দোলন চালাবেন, চলে যাবেন, কিন্তু এখনো কিন্তু যায়নি, বরঞ্চ তারা আরো উত্তাল এবং উত্তপ্ত স্লোগান দিচ্ছেন বিভিন্ন কিছুতে। এবং কালকের সংবাদ সম্মেলন নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়ে তাদের মতো করে মন্তব্য দিচ্ছেন, বলছেন যে বক্তব্য প্রত্যাহার করতে হবে, এই ধরনের কথাও বলছেন। এখন বিকাল 3টায় কিন্তু আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগেরও একটি সমাবেশ ডাক দিয়েছে। এখন তারা কি 3টার মধ্যে এখান থেকে চলে যাবেন না থাকবেন, এবং ছাত্রলীগের প্রোগ্রামটা কি 3টায় এখানে হবে কিনা আসলে ওই থাকবে নাকি অন্যদিকে প্রবাহিত হবে। লেনা, জাভেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এখন যাব আমাদের আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, এবং আপনার কাছে জানতে চাই যে আজও কিন্তু রাজপথে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের আরেক সহকর্মী জাভেদের কাছ থেকে জানছিলাম যে শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান কোথায়, এবং আপনার কাছে আমরা জানতে চাই যে আজকে কি ধরনের কর্মসূচি তারা রেখেছেন। লিনা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে, জাতীয় জাদুঘরের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেখানে। আজকে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটি হচ্ছে কোটার যৌক্তিক সংস্কারের 1 দফা দাবি আদায়, 1 দফা দাবি মেনে নেওয়া, এবং একই সাথে গতকাল সংবাদ সম্মেলনে যে আন্দোলনকারীদের নিয়ে যে বক্তব্যটি এসেছে সেই বক্তব্যটি প্রত্যাহার এবং সেই বক্তব্যটির প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্যে তারা সমাবেশ করছে। সেই সমাবেশটি এখনও চলছে, যেমনটি আমাদের সহকর্মী জাভেদ বলেছেন, সেই সমাবেশটি চলছে। এবং এই যে শিক্ষার্থীদের অবস্থান এবং আন্দোলন সেটিকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো পয়েন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় সবগুলো পয়েন্টে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। এই যে শাহবাগে যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে রাস্তা রয়েছে, এখানেও পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। এবং একই সাথে এখানে শাহবাগ থানার সামনে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি ব্যারিকেড বসানোর চেষ্টা হচ্ছে, বসানো হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে আজ আন্দোলনকারী যারা টিএসসিতে এখনো সমাবেশ করছেন তাদের পক্ষ থেকে তারা যদি কোনো ধরনের মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করার চেষ্টা করে সেটি তারা করতে দেবেন না, যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বেরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিতে না পারেন, অবরোধ করতে না পারেন। সেজন্য এখানে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড বসানোর চেষ্টা চলছে, এবং এই ব্যারিকেডটি বসানোর পরে এখান দিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে মিছিল নিয়ে শাহবাগে আসতে দেওয়া হবে না। এর বাইরে আমরা যেমনটি দেখেছি, আমি নীলক্ষেত দিয়ে ঘুরে এসেছি, পলাশী মোড়ে ঘুরে এসেছি, চাঙ্কারপুল ঘুরে এসেছি, এবং
এবং প্রত্যেকটি পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং র্যাবের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে আজ 3টায় ছাত্রলীগের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছিল। আমি মধুর ক্যান্টিনে গিয়েছি, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি আমরা একটু দেখেছি। তবে তাদের সমাবেশটি কোথায় শুরু হবে, কখন শুরু হবে সেটি এখন পর্যন্ত আমরা স্পষ্ট হতে পারিনি। লিনা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 4 কেজি কোকেন সহ বিদেশি এক মহিলা যাত্রীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এয়ারপোর্ট সূত্র জানায় সকাল 10:30টায় বাহমার নাগরিক স্টেলা সান্তে নামের একজন মহিলা যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় ব্যাগেজটি তল্লাশিকালে একটি ইউপিএস এর ভেতর 3.9 কেজি ওজনে কোকেনের প্যাকেট পাওয়া যায়। স্টেলা 12 জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে রওনা দিয়েছিলেন। পরে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাই দুবাইয়ে 13 জুলাই চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ওই দিন লাগেজ না পৌঁছায় তিনি একটি হোটেলে অবস্থান করেছিলেন। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। সবই তো বললাম। আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে। দেখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশবিশেষ। রাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী 6 বছর আগে কোটা পদ্ধতি বাতিল করেছিলেন এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন আদালত, পুলিশ ও ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যাচ্ছে সরকার। 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন, সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করবেন। কারণ আইন, আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগিয়ে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন। পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তো এই হুঁশিয়ারি উচ্চারণ করে আপনার কোনো লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যকার সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বিকেল ৩টার দিকে বিজয় ৭১ হলের সামনে সংঘর্ষের সূচনা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় ৭১ হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে যোগ দেন। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলায়। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চায় টিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করেন। মল চত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের জায়গা থেকে পিছু হটে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষই। দর্শক, এই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, সংঘর্ষের পর তো দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থান করছে, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন?
লিনা, আজকে কিন্তু বিকাল ঠিক 3:30টার দিকে বিজয় 71 হলের সামনে কিন্তু যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে, কোটার যৌক্তিক আন্দোলনে, কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের মধ্যে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল, শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় তারা মিছিল করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি, কোটার সংস্কারের যে আন্দোলন করছেন আন্দোলনকারীরা কিন্তু এখন আর মাঠে নেই, তারা হলের ভিতরে চলে গিয়েছেন, কারণ তাদেরকে ধাওয়া দিয়ে যেতে বাধ্য করা হয়। এবং সংঘর্ষের মূল কারণটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে বিজয় 71 হলের গেটের সামনে গিয়ে আন্দোলনকারীরা একটা খবর পেয়েছে যে গেট বন্ধ করে তাদের লোকজনকে বের হতে দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই জন্য তারা সেই হলের সামনে গিয়ে নেতাকর্মীদের তাদের আন্দোলনের সমর্থনকারীদের বের করতে যায়। তারপর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয় এবং সেখানে কিন্তু হলের গেটের সামনের মোটরসাইকেল এবং কাঁচ টাচ ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়ায় ছাত্রলীগ এবং আন্দোলনকারী যারা ছিলেন তাদের উভয়েরই কিন্তু প্রায় 50 থেকে 60 জন আহত হয় শিক্ষার্থী, এবং তাদেরকে অনেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এবং ছাত্রলীগ যে দাবিটি করেছেন যে বিনা উস্কানিতে আন্দোলনকারীরা হলের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং তার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে প্রতিরোধ করে। তবে সাধারণ শিক্ষার্থীরা আবার বলছেন যে তারা তাদের লোকজনকে বের করতে সেখানে গিয়েছিল, তারা বলছেন যে হলের ভিতর থেকে কাচের বোতল এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, তারাও সেটার প্রতিবাদ জানান। এর ফলে এই সংঘর্ষ ঘটে, অর্থাৎ একে অপরের প্রতি দোষ চাপাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুরোপুরি দখলে আছে এবং তারা টিএসসিতে যে সমাবেশের কথা ছিল সেই সমাবেশের প্রস্তুতি অলরেডি নিয়েছে এবং মাইকিং হচ্ছে, তারা সেখানে বড় একটি সমাবেশ করবে কিছুক্ষণের মধ্যেই। লিনা। জাভেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ছাত্রলীগ যতটুকু জানিছি আমরা যে সমাবেশ ডেকেছে এবং সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? যতটুকু জানি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, আর তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান ঠিক কোথায় এখন, সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। লিনা, এই মুহূর্তে ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারে থমথমে যে অবস্থা, সেই রকম অবস্থায় পরিণত হয়েছে। আজকে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছিলেন তাদের একটি সমাবেশ ছিল বেলা 12টায়। সেই সমাবেশটি চলছিল দুপুর 2টা পর্যন্ত সমাবেশটি হয়। 2টার পরে সেখানকার শিক্ষার্থীরা হলে গিয়ে হল থেকে শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে আনতে গিয়েছেন, এমনটি তারা আমাদের কাছে বলেছিলেন। কিন্তু সেখানে হলে যে ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরে 3টা-3:30টার পর পুরো চিত্রটি পাল্টে যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে আসে এবং যারা আন্দোলনকারী ছিলেন, কোটা সংস্কারে যারা আন্দোলন করছিলেন, তারা এখন এই মুহূর্তে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অবস্থান নেই। আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন তাদের অধিকাংশ সমন্বয়কই আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা বলেছেন তারা হয়তো রাতে তাদের যে পরবর্তী আপডেট সেটি আমাদেরকে জানাবেন, তারা কি পরিকল্পনা করছেন সেটি আমাদেরকে জানাবেন। আর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় সবকটি পয়েন্টে ছাত্রলীগ সতর্ক অবস্থান নিয়েছে। তারা বলছেন যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বহিরাগত শিক্ষার্থীরা এসে যারা হলে থাকে, হলের শিক্ষার্থীদেরকে আক্রমণ করেছে, যার কারণে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে এই সতর্ক অবস্থানটি নিতে হয়েছে এবং তারা এজন্যই হলের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে। চট্টগ্রামের রেল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শহরের কর্মসূচিতে আসার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে। এক দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে শহরের পালবাড়ি এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে যশোর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের ব্যানার কেড়ে নেয়। এ সময় শিক্ষার্থী মাসুমকে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও 10 মাইল সড়কে অবরোধ করে।
দর্শক, এখন আমরা যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, ঢাকার অবস্থা তো বেশ থমথমে অবস্থা। তো কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কি এখনো বিক্ষোভ করছেন কিনা? লিনা, আপনি দেখছেন এখন এখানে বিকেল এর পর থেকে আসলে চট্টগ্রামের ১৬০০ এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আন্দোলন শুরু করছিল। তারা চট্টগ্রামের যে রেলওয়ে ১৬০০ ২ নম্বর গেট রেল সড়কে অবস্থান করেছিল এবং একটু আগে থেকে সেখানে যে ছাত্রলীগের একটি অংশের সাথে এই মুহূর্তে দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মূল সড়কে আছে, এখানে ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে আসছে এবং যারা কোটা বিরোধী যে শিক্ষার্থীরা এখানে সমাবেশ করছে তারা আসলে এক পক্ষ আরেক পক্ষকে আসলে এখানে পাথর নিক্ষেপ করছে এবং মাঝে পুলিশও আছে, কিন্তু যে এই মুহূর্তে দুই পক্ষ আসলে মুখোমুখি অবস্থান করছে এবং সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আছেন এবং এর পাশাপাশি যে মহাসড়ক এশিয়ান হাইওয়ে সড়ক জিসির মোড় হয়ে এখানে ছাত্রলীগের একটি অংশ এখানে মিছিল নিয়ে আসার পরে আসলে উত্তেজনাটা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখানে পুলিশ অবস্থান করছে এবং পুলিশ চেষ্টা করছে যে দুই পক্ষকে একটি শান্তিপূর্ণ অবস্থানে নেওয়ার জন্য চেষ্টা করছে। এখানে এই মুহূর্তে উত্তেজনা করছে। এর আগে আসলে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন রাফি নামে সমন্বয়ককে তাকে ছাত্রলীগের একটি অংশ এখানে শহরে আসার সময় তাকে আটকিয়ে রাখে এবং প্রক্টর অফিসে নিয়ে যায়। তাকে জোর করে ছাত্রলীগের পক্ষে মিছিলে অংশ নিতে দেখা গেছে ফুটেছে। এরপর থেকে আসলে শহরে উত্তেজনা শুরু হয়েছে যে চট্টগ্রামমুখী যে শাটল ট্রেনে করে শাটল ট্রেনটি এখানে আটকিয়ে দেওয়া হয়েছে এবং সেটি ফতেয়াবাদ এলাকায় এখনো পর্যন্ত শাটল ট্রেনটি এখানে শহরে আসতে পারেনি। তবে এখানকার চট্টগ্রাম শহরে অবস্থানরত যেসব স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যারা অবস্থান আছেন তারা কিন্তু দুপুরের পর থেকে ১৬০০ স্টেশন এলাকায় অবস্থান নিয়েছে এবং এখানে একটু প্রায় ৫টা পর্যন্ত এখানে একটি শান্তিপূর্ণ অবস্থান এবং তারা সমাবেশ করছিল। সেখানে তাদের কোটা সংস্কারের যে এক দফা দাবিতে তারা এখানে কাজ করছিল এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। এখানে আমরা যেটা দেখেছি যে দুপুরের পর থেকে চট্টগ্রামের জিসির মোড় ওয়াসা এবং ইস্পাহানি মোড় এলাকায় সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং তারা একটু আগে তারা ১৬০০ এলাকায় এসে পৌঁছেছে মিছিল নিয়ে এবং এটি প্রায় মুখোমুখি অবস্থান চলে গেছিল। এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেল লাইনের পাথর দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছে এবং ইতিমধ্যে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বলা যায় যে চট্টগ্রাম এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিকে উঠিয়ে নেওয়া হয়েছে, এরপর থেকে আসলে দুই দিকে উত্তেজনা। তাকে ছাড়িয়ে নিতে বেশ কিছু বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রক্টর অফিসে গেলে তাদের উপর হামলা হয়েছে এবং এই খবরটি চট্টগ্রাম শহরে এসে পৌঁছানোর পরেই মূলত উত্তেজনা এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছে এবং এখন পর্যন্ত মোটামুটি দুই দিকে দুই পক্ষ অবস্থান নিয়েছে। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং মূল সড়কে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, যদিও বা তাদের সংখ্যা অপ্রতুল এবং সেই কারণে এখন উত্তেজনা বিরাজ করছে। এখানে পাথর দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। লিনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে কোটা আন্দোলনের সর্বশেষ খবর। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না, বিষয়টি খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে কয়েকজন, বদনাম হয় সবার, এটা হতে দেয়া যাবে না। এই সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপনার হাত ধরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি।
দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। পিএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত গ্রেফতার ২ জনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। এই দুজনেই মিলেমিশে করেছেন নানা অপকর্ম। শুধু যে প্রশ্নপত্র ফাঁসেই তারা জড়িত ছিলেন তা নয়, তাদের বিরুদ্ধে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে কোটায় নিয়োগ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এর বিনিময়ে তারা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছে বগুড়ার গাবতলী উপজেলার বাইগনি মণ্ডলপাড়া গ্রামের মামুনুর রশিদ মামুন ও একই উপজেলার দোয়ারপাড়া গ্রামের নিয়ামুল হাসান জেমস। গ্রেপ্তারকৃত মামুন ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে এবং নিয়ামুল হাসান জেমস ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান পদে কর্মরত। অভিযোগ আছে এই দুজন প্রশ্ন ফাঁস করার পাশাপাশি টাকা নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে চাকরি দিয়েছেন তাদের অধিকাংশই চাকরি পেয়েছেন প্রতিবন্ধী কোটায়। চাকরি দিয়েছে বেশ কয়েকজন দিয়েছে। পিএসসিতে চাকরি, এর আগে একটা চাকরি যাওয়ার পরেও সম্ভবত এখন যে ঠিকানা দেওয়া আছে এটা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আছে। কাগজ থেকে আপনার এই যে অর্থ লিছে, কাগজ থেকে জমি নিছে, এভাবে তারা চাকরি করতেছে। গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানান, আসামিদের ব্যাপারে গত বছর দুদকে একটি অভিযোগ দেয়া হলেও তার ফল পাওয়া যায়নি এখনো। আমি যদিও অভিযোগটা দুদকে করেছিলাম গত এক বছর আগে, তারপরে দুদক থেকে আমার সাথে যোগাযোগ করা হয় নাই। তারপরেও আমি এই অভিযোগের অনুলিপিটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমি পাঠিয়েছিলাম। আমি আশাবাদী ছিলাম হয়তো এর বিচার একসময় হবে। চাকরির প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত আসামি মামুনুর রশিদ ও নিয়ামুল হাসান জেমস, সেসব ভুক্তভোগী এই দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি 2 নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার বিকেলে নাজিরের গাঁও ও কাওয়ারটুক 1253 পিলারের উপরে এই ঘটনা ঘটে। বিওপি ও বিজিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আলী হোসেন ও কাউসার আহমদ। এই ঘটনায় একই গ্রামের নবী হোসেন আহত হয়েছেন। গতকাল ওই 3 জন কোনো এক সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর নিহতদের লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। At least 50 students were injured when activists of Bangladesh Chhatra League BCL carried out an attack on quota reform protesters at Dhaka University's VC Chottor this afternoon. Sources at Dhaka Medical College Hospital said at least 50 injured students were brought to DMCH. The whole of the Dhaka University campus was being patrolled by BCL activists after they chased the protesters away. More activists were seen arriving in pickups. BCL members from various halls of Dhaka University and Dhaka city units swooped on the protesting students around 3:30 p.m. They beat the protesting students indiscriminately with iron rods and sticks, leaving more than 50 students injured. BCL also chased them and dispersed them from the spot. The injured were rushed to Dhaka Medical College Hospital, according to the protesters. Prime Minister Sheikh Hasina on Monday reiterated her firm conviction to fight irregularities and corruption in the society. The government has taken steps that by no means it will condone corruption. The Prime Minister said this while addressing the signing ceremony of the annual performance agreement of the ministries and divisions for the 2024-2025 fiscal year at Shapla Hall of the Prime Minister's office. Citing that the government announced a zero-tolerance policy against corruption, she said the government will take proper actions whenever any irregularity is seen. The PM said
She doesn't believe that if action is taken against corruption, the blame would be shifted to her government. A few people commit corruption, but many people are blamed for it. যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। BNP leader Rizvi Ahmed said the government is taking revenge on the students who demanded the reform of the existing quota system. He said this while addressing a press conference in Dhaka today. 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করবেন। কারণ আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগিয়ে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন। পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তো এই হুঁশিয়ারি উচ্চারণ করে আপনার কোনো লাভ। Nobel laureate Dr. Muhammad Yunus has appeared before the court in connection with the case filed against him on charges of labor law violation and misappropriating money. Dr. Yunus and other accused reached the court premises around 11 a.m. on Monday. The hearing in the case was held at the court of Judge Soyed Arafat Hussain of Dhaka Special Judge Court 4 earlier on June 12. The court framed charges against Dr. Muhammad Yunus and 13 others for allegedly embezzling Dhaka 25 crore from the company and laundering abroad. The 13 accused in the case includes Grameen Telecom Managing Director Nazmul Islam, Directors Ashraful Hassan, Najrin Sultana, Parvin Mahmood, Muhammad Shah Jahan, Nur Jahan Begum and Professor S.M. Hajjatul Islam Lutifi. আজকে ওই খাঁচার ভেতরে আমাদেরকে ঢোকায় নাই, যে খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এটা কারোর জন্য প্রয়োজযোগ্য না। এবার এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি। রাজনৈতিক শিকার হচ্ছেন, কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন। Two Bangladeshi young men have been shot dead and another injured in firing by the members of the Indian Khashia community along Silet's Kompaniganj Upazila border. The incident occurred near pillar number 1253 of Naziragong Kawatek area of the Upazila on Sunday afternoon, a police officer said. The deceased were identified as Ali Hussain and Kausar Ahmed, both residents of a bordering village in the Upazila. The injured is Nobi Hussain, a resident of the same village, the police officer said. Locals said that Kausar and Nobi entered India to bring some goods. After being informed, they said they went to the spot and saw the deceased bodies lying in the border. কোটা সংস্কার আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সোমবার দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সাংবাদিক সংগঠনটি। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে ডিএফইউজে আন্দোলনকারীদের রাজাকারের সমর্থনে স্লোগান দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোকে দৃঢ় আইনি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে সোমবার আরেক বিবৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেছে, কোটা আন্দোলনকারীদের মিছিলে আমরা সবাই রাজাকার বলে দেয়া স্লোগান গ্রহণযোগ্য নয়। বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানায় সংগঠনটি। আরেক বিবৃতিতে আমরা রাজাকার বলে স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলেছে, এর মাধ্যমে স্বাধীনতার চেতনাকে আঘাত করা হয়েছে। এছাড়া নিজেদের রাজাকার ঘোষণা করে দেয়া স্লোগান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদানের প্রতি অবমাননা করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে এডিটর্স গিল্ড বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেয়া স্বাধীনতা বিরোধী স্লোগান সেটাই প্রমাণ করে। এই আন্দোলনের নেপথ্যে বিএনপি জামাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দলের সিনিয়র নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন তিনি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দলগুলোর সহায়তা নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপর শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। আন্দোলনকারীদের কর্মকাণ্ড চরম ধৃষ্টতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না সরকার। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের পক্ষে মেধাভিত্তিক দেশ করা সম্ভব নয়, তাই দরকার জাতীয় ঐক্য। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট হয়েছে যে অধিকার নিয়ে কথা বললে রাজাকার হতে হয়। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াই নেমেছে, অথচ তাদের উপর হামলা করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার বৈঠক করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চায় সরকার। আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন, পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অধিকার আদায়ের লড়াইয়ে নেমে হামলার শিকার শিক্ষার্থীরা, বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে। সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনি দালাল ইমাম বাড়া পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 17 জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রশাসন প্রস্তুত বলেও তিনি জানান।
উঁচু ভবন থেকে নিরাপত্তা জোরদার করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। এছাড়া তাজিয়া মিছিলে ছুরি, চাকু, দাহ্যসহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়ে নিরাপত্তার স্বার্থে তল্লাশি চালানোর কথাও বলেন ডিএমপি কমিশনার। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গাজায় গণহত্যা কোনোভাবে প্রত্যাশিত নয়, সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদনের অর্থ মানবজাতির বিশেষ করে মহিলা ও শিশুদের কল্যাণে ব্যয় করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। যেখানেই গেছেন সেখানেই গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের সাথে ইতিবাচক আলোচনা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষকরা বলেন, তাদের আন্দোলন যৌক্তিক এবং এ সরকারের বিরুদ্ধে নয়। প্রতিদিনের মতো দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে নিজেদের কথা তুলে ধরেন শিক্ষকেরা। দ্রুত এ সমস্যা সমাধানে দুই পক্ষ আন্তরিক বলেও উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। এশিয়া কাপ বাংলাদেশের জন্য একটি আবেগের জায়গা উল্লেখ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তার দল ভালো খেলতে মুখিয়ে আছে। দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু তরুণ রয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে খেলতে দেশ ছাড়ার আগে দলের সামর্থ্যের ওপর আস্থা আছে বলে মন্তব্য করেছেন কোচ হাসান তিলকরত্নের। রিপোর্ট কুশল ইয়াসিরের। 2018 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বদলে যায় বাংলাদেশ নারী দলের চেহারা। 2022 আসরে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সাম্প্রতিক পারফরমেন্সও তেমন সুবিধাজনক নয়। তবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলা এশিয়া কাপের আসরকে বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ কয়েকদিন আগে। অভিজ্ঞ জাহানারা ও রুমানাকে নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে যাচ্ছে লাল সবুজরা। লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি, সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি কোচ জানেন দলটির সামর্থ্য আছে ভালো খেলার। আমাদের মেনে নিতে হবে, সম্প্রতি ভালো খেলিনি। দলের প্রত্যেকেই ভিন্ন জায়গা থেকে এসেছে, তাদেরকে সাহস যোগাতে হবে। ভালো খেলছি না সেটি সত্য, তবে তারা ভালো করতে সক্ষম সেই বিশ্বাস আমার আছে। 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।